রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ। আজ 11 মে সোমবার। বিশেষ খবর পড়ছি আমি গাজী আব্দুর রশিদ। শুরুতে সংবাদ শিরোনাম। এখনও আমরা নতুন কৌশল প্রকাশ করিনি, আলাউদ্দিন বুরুজের্দি। যুদ্ধ বন্ধ করা এবং জলদস্যুতা নির্মূল করাই যুক্তরাষ্ট্রের কাছে ইরানের দাবি। বাকাই। পারস্য উপসাগরীয় আরব দেশগুলো সব বন্দর কার্যত বন্ধ হয়ে গেছে। সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে তারেক রহমান। এবারে বিস্তারিত। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বুরুজের্দি বলেন, এখনও আমরা আমাদের নতুন কৌশল প্রকাশ করিনি। বাব-এল মানদেবের গুরুত্ব হরমুজ প্রণালীর চেয়েও কম নয়। বুরুজের্দি বলেন, সমুদ্র অবরোধ একটি নিষ্ক্রিয় ও মূল্যহীন পদক্ষেপ। বর্তমানে হরমুজ প্রণালীর অপর প্রান্তে প্রায় 120টি জাহাজ চলাচলের অপেক্ষায় রয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী ইরানের বহু জাহাজ নিয়মিত চলাচল করছে এবং মার্কিন বাহিনী সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার সাহস দেখাতে পারেনি। ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো মার্কিন সমুদ্র দস্যুতার জবাবে সহজেই প্রতিপক্ষ দেশের জাহাজ আটক করে ইরানের উপকূলে নিয়ে যেতে সক্ষম। তাই অনেকেরই বিশ্বাস, ট্রাম্পের এই পদক্ষেপ কেবল একটি ব্যর্থ ও প্রভাবহীন রাজনৈতিক চাল। আমাদের অবস্থান এখনও শক্তিশালী। আমরা এখনও আমাদের সব কৌশল প্রকাশ করিনি। বাব-এল মানদেব প্রণালীর কৌশলগত গুরুত্ব হরমুজ প্রণালীর চেয়ে কোনো অংশে কম নয়। ইয়েমেনিরা এই প্রণালী বন্ধ করার অপেক্ষায় রয়েছে, যাতে যুক্তরাষ্ট্রের উপর আরও একটি বড় আঘাত হানা যায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, আমাদের দাবিগুলো বৈধ। দাবিগুলো হচ্ছে যুদ্ধ বন্ধ, অবরোধ তুলে নেয়া, সামুদ্রিক জলদস্যুতার মতো কাজ বন্ধ করা এবং মার্কিন চাপে ব্যাংকে অবরুদ্ধ ইরানি সম্পদ ফেরত দেয়া, হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং এই অঞ্চল ও লেবাননে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ইরানের আরও দাবি, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি উদার ও বৈধ কাঠামো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার একপেশে নীতি ও সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই অঞ্চলের দেশগুলোকেই। চীন সঠিকভাবেই স্বীকৃতি দিয়েছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ মার্কিন চালিত এককেন্দ্রিক অংশ, যা আন্তর্জাতিক নীতি নিয়মকে দুর্বল করেছে। বাকাই বলেন, এতে হরমুজ প্রণালী সংক্রান্ত যে কোনো হস্তক্ষেপমূলক পরিস্থিতিকে আরও জটিল করবে। তিনি বলেন, 28 ফেব্রুয়ারির আগে হরমুজ প্রণালী উন্মুক্ত ছিল। এই কৌশলগত জলপথে বিঘ্ন ঘটানোর কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন। ইরানের বিরুদ্ধে তৃতীয় আরোপিত যুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের আস্থা জরিপে যা উঠে এলো, ইরানে পরিচালিত মিল্লাত জনমত জরিপ প্রতিষ্ঠানের জাতীয় জরিপের দ্বিতীয় ধাপের ফলাফলে দেখা গেছে, অধিকাংশ উত্তরদাতা মনে করেন ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের তৃতীয় আরোপিত যুদ্ধে এখন পর্যন্ত ইরানি এগিয়ে রয়েছে। একই সঙ্গে দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের আস্থাও উচ্চ মাত্রায় রয়েছে বলে জরিপে উঠে এসেছে। জরিপ অনুযায়ী 67.5% উত্তরদাতা ইরানকে বিজয়ী পক্ষ হিসেবে বিবেচনা করেছেন। 26.2% মতে এখনও কোনো পক্ষই স্পষ্টভাবে বিজয়ী নয়। অন্যদিকে মাত্র 1.6% মনে করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এগিয়ে রয়েছে। এছাড়া অংশগ্রহণকারীদের 89.9% জানিয়েছেন সশস্ত্র বাহিনীর প্রতি তাদের আস্থা উচ্চ বা অত্যন্ত উচ্চ। সামাজিক আস্থা ও জনসমর্থনের বিচারে এই সূচককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইরানের শিপিং ও সংশ্লিষ্ট সেবা সমিতির মহাসচিব জানিয়েছেন, পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সব বন্দর কার্যত বন্ধ হয়ে গেছে। তাসনিম বার্তা সংস্থার অর্থনৈতিক প্রতিবেদকের কাছে শিপিং ও সংশ্লিষ্ট সেবা সমিতির মহাসচিব মাসুদ পোলমেহ বলেন, পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলবর্তী দেশগুলোর সব বন্দর বর্তমানে অচল অবস্থায় রয়েছে। তিনি এ খাতের পরিসংখ্যান তুলে ধরে বলেন, আগে প্রতিদিন অন্তত 110টি জাহাজ, যেগুলোতে অপরিশোধিত তেল, গ্যাস ও পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহন করা হতো, পারস্য উপসাগর থেকে বের হয়ে হরমুজ প্রণালী অতিক্রম করত। কিন্তু এখন সেই সংখ্যা দৈনিক শূন্যে নেমে এসেছে। তিনি আরও বলেন, জাবাল আলী বন্দর ছিল আঞ্চলিক একটি প্রধান হাব বন্দর। প্রতি বছর 1,20,00,000-এরও বেশি কন্টেইনার এই বন্দরে প্রবেশ ও প্রস্থান করত এবং সেখান থেকে পুরো অঞ্চলে বিতরণ করা হতো। কার্যত এই বন্দরই ছিল অন্যান্য দেশের বন্দরগুলোর চালিকা শক্তি। তিনি জোর দিয়ে বলেন, স্বাভাবিকভাবেই যখন এই বন্দর কার্যক্রম বন্ধ হয়ে যায়, তখন এর প্রভাব অন্যান্য বন্দরেও পড়ে এবং সেখানে অচল অবস্থা ও বেকারত্ব ছড়িয়ে পড়ে। তার ভাষ্য অনুযায়ী, যখন জাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করতে পারে না, তখন আঞ্চলিক দেশগুলোর বন্দরে তাদের বাণিজ্যিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, আফ্রিকার ফরাসিভাষী দেশগুলোতে তার দেশের প্রভাবের যুগ শেষ হয়ে গেছে। আগামী সোমবার ও মঙ্গলবার নাইরোবিতে প্রথমবারের মতো কোনো ইংরেজিভাষী আফ্রিকান দেশ আফ্রিকান ফরওয়ার্ড শীর্ষক আফ্রিকা ফ্রান্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের মূল গুরুত্ব থাকবে অর্থনীতি ও বিনিয়োগ খাত। 2020 থেকে 2023 সালের মধ্যে 3 দেশ মালি, বুর্কিনা ফাসো ও নাইজারে সংগঠিত সামরিক অভ্যুত্থানের ফলে ওইসব দেশে প্যারিসের প্রভাব কমে গেছে এবং ফরাসি সেনাবাহিনীকে সেখান থেকে প্রত্যাহার করতে হয়েছে। এই 3 দেশের নেতারা নাইরোবি সম্মেলনে অংশ নিচ্ছেন না। আপনারা বিশেষ খবর শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বাংলাদেশের খবর। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে। সরকার পুলিশ বাহিনীকে এমন রূপ দিতে চায় যা হবে সত্যিকারভাবে জনবান্ধব। পুলিশ প্রশাসন হল সরকারের আয়না। আজ সোমবার বেলা 11:30টার দিকে জাতীয় পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ চেষ্টা করলে সমৃদ্ধ ও স্বনির্ভর নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার পথে এক ধাপ এগিয়ে যাবে দেশ। পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষ হওয়া প্রয়োজন। পুলিশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা জরুরি। এ সময় পেশাদারিত্বের সঙ্গে কোনো কম্প্রোমাইজ না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। সততা, মেধা ও দক্ষতাই হবে পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি কিংবা পদোন্নতির মূলনীতি। জনগণ কিভাবে সরকারকে দেখে বা মূল্যায়ন করে তা অনেকটাই নির্ভর করে পুলিশের ভূমিকার উপর। তাই বাহিনীর সদস্যদের মানবিকতার গুণগুলো রপ্ত করতে হবে। এবারে ভারত প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া বসানোর জন্য প্রয়োজনীয় জমি 45 দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেবে রাজ্য সরকার। আজ সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে 6টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের বিষয়টিও রয়েছে। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী এবং রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সোমবার প্রথম সচিবালয়ে নবান্নে প্রবেশ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং বিএসএফকে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। ভূমি ও রাজ্য সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেয়া হলো। 45 দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেয়া হবে।
তার দাবি, আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষার জন্য ভূমি হস্তান্তরের কাজে বাধা দিয়েছিল। এখন বিএসএফ যতটুকু জমি চাইবে তা দেয়া হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে শুভেন্দু বলেন, নতুন সরকার ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল নীতিতে চলবে। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 2217 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা মোট 4096 কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্তের অর্ধেকেরও বেশি। আর এরই সাথে এখনকার মতো শেষ হচ্ছে রেডিও তেহরানের বিশেষ